নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন 23 তারিখ প্রথম দফার নির্বাচন পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু রেখা পাত্রর কেন্দ্র। রেখা পাত্র এবারে ভোটে লড়ছেন, এবং এই মুহূর্তে রেখা পাত্র বিধানসভায় যাওয়ার ঠিক কতটা চান্স রয়েছে তার, সেটা নিয়েই আজকের এই বিস্তারিত প্রতিবেদন। আপনারা জানেন যে এই মুহূর্তে আড্ডাআড্ডি একটা লড়াই, এবং সেই লড়াইতেই কিন্তু অন্যতম একটা কেন্দ্র হিঙ্গলগঞ্জ, এবং হিঙ্গলগঞ্জে এই মুহূর্তে রেখা পাত্র লড়ছেন আনন্দ সরকার তার বিরুদ্ধে। এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে, যেখান থেকে রেখা পাত্র 2024-এ নিজে লোকসভা ভোটেও কিন্তু ফাইট করেছিলেন, এবং সেইখানেই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা হিঙ্গলগঞ্জ, এবং সেখানে রেখা পাত্রর এই লড়াই ঠিক কতটা ফলপ্রসূ হতে পারে, এইটাই কিন্তু এই মুহূর্তে একটা তুলনামূলক আলোচনা করব। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে জানাবো যে কোন কোন জায়গায় তৃণমূল একটু এগিয়ে রয়েছে, কোন কোন জায়গায় বিজেপি একটুখানি এগিয়ে রয়েছে, এই সিটটার ক্ষেত্রে ঠিক কি হতে পারে। অবশ্যই রেখা পাত্র, তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর তৈরি হয়েছে। 2024 সালের জানুয়ারি মাস থেকে রেখা পাত্র একদম রাজনীতিতে উত্থান, এবং তার যে উত্থানটা হয়েছিল সেটাও হয়েছিল একদম রীতিমতন উল্কার মতন। ঠিক তেমন ভাবেই রেখা পাত্র সন্দেশখালী গণ আন্দোলন, সেখানে জড়িয়ে পড়েন, এবং সেখানে রীতিমতন সেখান থেকে তাকে তুলে আনেন শুভেন্দু অধিকারী, এবং নরেন্দ্র মোদী তাকে ফোন করেন। ইত্যাদি ঘটনা ঘটবার পর হঠাৎ করে আমরা দেখতে পাই এপ্রিল মাস, আজ থেকে ঠিক 2 বছর আগে, তিনি লোকসভা ভোটে কন্টেস্ট করেন হাজী নুরুল ইসলামের মতন একজন প্রার্থীর বিরুদ্ধে, এবং সেটাই বিজেপির একটা তুরুপেরটা আসছিল, কিন্তু সেখানে প্রায় 3 লক্ষেরও বেশি ভোটে রেখা পাত্র হেরে যান। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে যে যে জায়গাগুলো তৈরি হচ্ছে যে রেখা পাত্র এবারে জিততে পারেন, কেন সেই জায়গাটা তৈরি হচ্ছে, সেটা একটু আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করব। কিন্তু তৃণমূল কংগ্রেস তাদেরও কোন কোন জায়গায় একটা বেনিফিট রয়েছে এই হিঙ্গলগঞ্জ যে সিটটা, সেই ক্ষেত্রে সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন রেখা পাত্র তিনি একজন নারী আন্দোলন থেকে যেহেতু উঠে আসা মানুষ, তাই উইমেন্স ভোট সেই সেন্টিমেন্ট তার ক্ষেত্রে খানিকটা হলেও কাজ করবে। এবং অবশ্যই সমস্ত দিক থেকেই রেখা পাত্র কিন্তু একদম খেটে খাওয়া গরিব, একদম কৃষক, সেই রকম একটা বাড়িকে রিপ্রেজেন্ট করছেন। আমরা নিজেরা যখন টক টু বাংলার পক্ষ থেকে রেখা পাত্রর সঙ্গে কখনো কথা বলেছি, ইন্টারভিউ নিয়েছি, সেই সময় আমরা দেখতে পেয়েছি একদম মেঠো সুর তার কথার মধ্যে। তো সেটা কিন্তু অন্যতম একটা বেনিফিট। রেখা পাত্র যখন মানুষের কাছে পৌঁছাচ্ছেন, সেই জায়গাগুলো বলছেন, মানুষের নিজেদের কথা বলছেন মানুষকে, সেটা কিন্তু রেখা পাত্র নিজেদের ভাষাতেই বলছেন, এবং সেই জায়গাটা অবশ্যই বিজেপির তরফ থেকে কিন্তু একটা বড় সড়ো বেনিফিট হয়েছে। এবং আপনাদেরকে জানাই, এই যে হিঙ্গলগঞ্জ সিটটা, সেই সিটটা কিন্তু নর্থ 24 পরগনার অন্যতম একটা গুরুত্বপূর্ণ সিট। তার কারণটা হচ্ছে এই সিটে দেবদাস মন্ডল 2021 সালে লড়াই করেছিলেন, এবং তিনি বিধায়ক হয়েছিলেন। কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস যে 73খানা বদল করেছে আসনের, তার মধ্যে একটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ, অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সি। কোথাও গিয়ে কিন্তু এই যে দেবদাস মন্ডল, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ ছিল, এবং সেই হিঙ্গলগঞ্জের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই কিন্তু এবারে নতুন একদম প্রার্থী আনন্দ সরকার, তাকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গাটাই কোথাও গিয়ে কিন্তু একদম পেনিট্রেট করতে চাইছে রেখা পাত্র, সেই সেন্টিমেন্টটাকে ধরতে চাইছে রেখা পাত্র। এবং আপনারা জানেন যে রেখা পাত্র একজন লড়াকু নেত্রী, রাজনীতিতে কম দিন আসলেও তিনি একজন লড়াকু নেত্রী হয়ে উঠেছেন ধীরে ধীরে। বিভিন্ন আন্দোলনের সময় আমরা দেখতে পেয়েছি, কলকাতায় যখন আরজি কর আন্দোলন হলো, তখনও রেখা পাত্রকে আমরা রাস্তায় হাঁটতে দেখেছি। বিভিন্ন সময় একদম নারী আন্দোলন হলেই তিনি কিন্তু সামনের সারিতে থেকেছেন, এবং সেই রেখা পাত্র এই মুহূর্তে বিধানসভায় যাওয়ার জন্য যে লড়াইটা করছেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা গ্রাফ বলি যে কে কোন দিক থেকে এগিয়ে রয়েছে। আপনাদেরকে জানাই, এই যে হিন্দুলগঞ্জ, সেখানে টিএমসির কিন্তু অবশ্যই সংগঠন সব সময় ভালো, এবং অবশ্যই লোকসভায় যেখানে হাজী নুরুল ইসলাম প্রায় 3.5 লক্ষের মার্জিনে জিতেছিলেন, সেই জায়গায় একদম তার মধ্যে একটা বিধানসভা হচ্ছে এই হিন্দুলগঞ্জ, এবং সেখানে কিন্তু অবশ্যই সংগঠন তৃণমূলের অবশ্যই ভালো, এবং তার সঙ্গে বিভিন্ন যে স্কিম গুলো রুরাল এরিয়াতে কিংবা গ্রাম্য এরিয়াতে কিন্তু সরকারি স্কিমগুলো একটা বিশাল প্রভাব পড়ে, এবং লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুব সাথী প্রত্যেকটাই কিন্তু এই জায়গার মানুষদের কাছে
অত্যন্ত মনোগ্রাহী। অর্থাৎ একটা বাড়ির মধ্যে যদি বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষজন থাকেন, সেই সমস্ত গ্রামের বাড়ির দিকে যদি 1700 টাকা করে পাওয়া যায়, যেহেতু এটা এসসি রিজার্ভড একটা সিট, এই সিটটা এসসি রিজার্ভড একটা সিট, এবং সেই জন্যই কিন্তু এই মুহূর্তে এসসি হিসেবে 1700 টাকা করে এক একজন মহিলা পাচ্ছেন বাড়ির ক্ষেত্রে। যদি তারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন, সেটা যদি পান, তাহলে 2-3 জন মহিলা যদি বাড়িতে থাকে, তাহলে কিন্তু প্রায় 5000 টাকার কাছাকাছি চলে আসে। যুব সাথী যদি একটি ছেলে পায় বা একজন মেয়ে পায়, তাহলে কিন্তু তার অবশ্যই সেই ক্ষেত্রে একদম সরাসরি আরো 1500 টাকা। এই ধরনের জায়গাগুলোতে কিন্তু এই 6-7 হাজার টাকা দিয়ে প্রায় একদম রীতিমতন সারা মাস চলে যায়। সেই যে সরকারি স্কিমের বেনিফিট, এটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা তৃণমূল কংগ্রেস পাবেই, যতই অ্যান্টি ইনকামবেন্সি থাক না কেন। এটা কিন্তু যেমন একটা বেনিফিট, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপির ভোট বাড়ার কিন্তু একটা আপরাইজিং একটা গ্রাফ দেখা গেছে বিভিন্ন সময়। 2019, 2024, 2021 প্রত্যেকটা সময় বিজেপির কিন্তু একটা আপরাইজিং ছিল সেখানে, সেটাও কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং এই যে সামগ্রিক চিত্রটা, সেটা যেমন আছে, তার সঙ্গে আপনাদেরকে বলি 2024 রিসেন্ট যে একদম 2 বছর আগে লোকসভা ভোটটা হয়ে গিয়েছে, বসিরহাট লোকসভা কেন্দ্রকে নির্ভর করে সেখানে কিন্তু যে বিধানসভাগুলো রয়েছে, তার মধ্যে এই হিন্দলগঞ্জ বিধানসভা, যেটা সুন্দরবন রিজিয়নে পড়ে এবং বসিরহাট সাব ডিভিশনে পড়ে, সেই যে হিন্দলগঞ্জ বিধানসভা, তার যদি আমরা একদম রীতিমতন ভোট মার্জিন কত হয়েছিল, সেখানে 2024 হিন্দলগঞ্জ বিধানসভায় ভোট মার্জিন টিএমসি পেয়েছিল, অর্থাৎ হাজী নুরুল ইসলাম, তিনি পেয়েছিলেন 91,714টি ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এবং রেখা পাত্র এই হিন্দলগঞ্জ থেকে 2 বছর আগে তিনি পেয়েছিলেন 81,207টা, অর্থাৎ মোট ভোটের যে ব্যবধান ছিল 10,500টা ভোটের ব্যবধান, 10,507টা ভোটের ব্যবধান ছিল 2024 সালে। এবং 2026 সালে আস্তে আস্তে যে বড়সড় পরিবর্তনটা ভোটার লিস্টে হয়েছে, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এসআইআর। এই সামগ্রিক হিন্দলগঞ্জ ভোটার লিস্ট থেকে কিন্তু অবশ্যই বেশ কিছু নাম বাদ গিয়েছে, এবং সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে আমাদেরকে ধরেই চলতে হবে। সুতরাং অবশ্যই এই মুহূর্তে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যদি নাম বাদ গিয়ে থাকে, তাহলে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের ভোটার, এটা ধরে নেওয়াই যায়। সুতরাং হিন্দলগঞ্জ বিধানসভায় কিন্তু অবশ্যই রেখা পাত্র একটা বড় সড়ো নতুন হাওয়া নিয়ে আসতে পারেন, এবং বিজেপি যে কতগুলো সিট একদম পাওয়ার আশায় এগিয়ে চলছে, তার মধ্যে কিন্তু এই হিন্দলগঞ্জ বিধানসভাটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একদম 23শে এপ্রিল ভোট রয়েছে, এবং তার পরবর্তী যে খবর, রেখা পাত্র একদম দক্ষিণ কলকাতায় আসবেন প্রচার করতে। আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি, যেমন রাস্তায় নেমে তিনি প্রচার করেন, বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রচার করবেন তার নিজের ভোট শেষ হয়ে গেলে। কিন্তু আপাতত রেখা পাত্র একটা জেতার যেমন চান্স রয়েছে, ঠিক তেমন ভাবেই তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক সবলতা এবং অবশ্যই নতুন প্রার্থী আনন্দ সরকার, তার যে একটা নতুন পরিচিতি, ফ্রেশ মুখ, এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের স্কিম, যুবসাথী হতে পারে, স্বাস্থ্যসাথী হতে পারে, কন্যাশ্রী হতে পারে, রূপশ্রী হতে পারে, প্রত্যেকটার মাধ্যমে এই রুরাল জায়গাগুলোতে কিন্তু মানুষ অত্যন্ত উপকৃত হন। সুতরাং এই যে 10,507টা ভোটের ডিফারেন্স ছিল রেখাপাত্র এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, সেটা কিন্তু এবার কেটে যাওয়ার একটা চান্স থাকলেও নতুন ভাবে যে নতুন স্কিমগুলো এসেছে সরকারের পক্ষ থেকে, সেটারও একটা বড়সড় প্রভাব পড়তে পারে। ভোটের ঠিক 2 মাস আগের থেকে যেভাবে যুবসাথীর টাকা প্রতিটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, যারা অ্যাপ্লাই করেছেন, তাদের মধ্যে কিন্তু অবশ্যই একটা প্রভাব পড়তে পারে সেই সরকারের প্রতি। একটা গুরুত্বপূর্ণ ফলাফল কিন্তু সেই দিক থেকে আমরা দেখতে পারি। সুতরাং অবশ্যই নজর রাখবো রেখা পাত্রর এই যে সিট, হিন্দলগঞ্জ সিট থেকে তিনি এবার লড়াই করছেন, সেখান থেকে জিতে একজন সাধারণ গৃহবধূ, একজন সাধারণ গ্রামের মানুষ, তিনি হঠাৎ করে রাজনীতিতে এসে একদম সরাসরি পশ্চিমবঙ্গের বিধানসভায় যাচ্ছেন কিনা অবশ্যই দেখবো আমরা। 4th মে মানুষ কি রায় দিচ্ছে মানুষ জানবে এখন, কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা লড়াই যে হতে চলেছে হিঙ্গলগঞ্জে, সেটা আপনাদেরকে জানালাম একদম বিস্তারিত ব্যাখ্যা করে, সমস্ত ডেটা দিয়ে, সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।